হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কার্ভেচার অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, শো দ্যাট ফর ইলিপস এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যানি এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য লেটাস রেক্টাম। তাহলে আমাকে এখানে দেখাতে বলেছে ইলিপসের মেজর অ্যাক্সিসের সর্বশেষ বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচারটি নির্ণয় করো এবং সেটিকে দেখাতে হবে যে সেটা হচ্ছে এই ইলিপসের লেটাস রেক্টাম মানে নাভিলম্বের অর্ধেক। ঠিক আছে, তাহলে অঙ্কটি করার আগে আমরা একটু ইলিপস সম্বন্ধে একটু জেনে নিই, যেটা আমরা আগে জানি। ইকুয়েশন অফ দ্য ইলিপস, আচ্ছা ইলিপসের ইকুয়েশন আমরা জানি এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যদি আমরা ছবিটা আঁকি তাহলে কেমন পাবো, এটা যদি ইলিপস হয়, ঠিক আছে, এটা এ ড্যাশ, এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, ঠিক আছে। আর এটা যদি নাম দিই আমি বি ড্যাশ, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস ইলিপসের। এটা ইলিপসের, এটা হচ্ছে সেন্টার সি, যার স্থানাঙ্কটা হচ্ছে 0,0। তাহলে আমরা পেলাম মেজর অ্যাক্সিস হচ্ছে এ ড্যাশ এবং মাইনর অ্যাক্সিস হচ্ছে বি ড্যাশ। তাহলে এ ড্যাশ হচ্ছে মেজর অ্যাক্সিস এবং বি ড্যাশ হচ্ছে মাইনর অ্যাক্সিস। এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই ইলিপসের মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2a, অর্থাৎ এই সি থেকে এইটুকুর অংশের দৈর্ঘ্য হচ্ছে এ, বাকি এইটুকুর অংশ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে পুরোটা হচ্ছে 2a। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে স্মল a,0 আর এ ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হবে -a,0। একইভাবে মাইনর অ্যাক্সিস বি ড্যাশ, এর দৈর্ঘ্য হবে 2b। আচ্ছা, এই ইলিপসের যে সমীকরণটা লিখেছিলাম এখানে মনে রাখবে এটা হচ্ছে এ স্কোয়ার, গেটার হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে এই চিত্রটি হবে। আচ্ছা, বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু স্মল বি, তাহলে এই পুরোটা হচ্ছে 2 ইন্টু বি দৈর্ঘ্য। তাহলে সি থেকে এই অংশটা হচ্ছে বি দৈর্ঘ্যের আর সি থেকে বি ড্যাশ অংশটা হচ্ছে মাইনাস বি দৈর্ঘ্যের। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে 0, স্মল বি এবং বি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক হবে 0, -b। এবার আসছি আমরা নাভি মানে ফোকাস। এটা হচ্ছে এস একটা ফোকাস, একটা হচ্ছে এস ড্যাশ একটা ফোকাস। এগুলো সব আমরা ক্লাস 11-এ পড়েছি। এস এবং এস ড্যাশ এইটা হচ্ছে দুটো ফোকাস। এই এস বিন্দু স্থানাঙ্কটা হবে এই, 0 আর এটা এস ড্যাশ এই বিন্দু স্থানাঙ্কটা হবে -ai, 0। ইলিপসের ক্ষেত্রে আমরা জানি ই ইকুয়াল টু কী হবে, √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা ইলিপসের দুটো নাভি পেলাম, একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে এস ড্যাশ। এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই, 0 এবং এস ড্যাশ বিন্দু স্থানাঙ্ক হয় -ai, 0। এসটাকে বলা হয় হচ্ছে ফোকাস। তাহলে ইলিপসের দুটো ফোকাস আছে, একটা হচ্ছে এস এবং এস ড্যাশ, বাংলায় যাকে বলা হয়ে থাকে নাভি। এবারে আসছে আমরা নাভিলম্ব। এস বিন্দুগামী একটি সরলরেখা, যেটা এ ড্যাশের সাথে যদি লম্ব অঙ্কন করি তাহলে এটা যদি নাম দিই এল ড্যাশ, এটাই হচ্ছে নাভিলম্ব। ঠিক এখানেও আরেকটা নাভিলম্ব পাওয়া যাবে, ঠিক আছে। দুটো নাভিলম্বের দৈর্ঘ্য একই হবে। এই এল ড্যাশ এর দৈর্ঘ্য হবে 2b স্কোয়ার বাই এ। আমরা নাভিলম্বের দৈর্ঘ্যকে 2l দ্বারা প্রকাশ করি, মানে এল ড্যাশ একে আমরা লিখি হচ্ছে 2l। তাহলে অতএব আমরা লিখতে পারি, দেখো 2l ইকুয়াল টু হবে 2b স্কোয়ার বাই এ। তাহলে এল ইকুয়াল টু কী হবে, এল ইকুয়াল টু হবে হচ্ছে শুধু বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। তাহলে এলটা হচ্ছে অর্ধ নাভিলম্ব মানে সেমি লেটাস রেক্টাম, ঠিক আছে। এটা হচ্ছে সেমি লেটাস রেক্টাম, ঠিক আছে। এলকে বলা হয় থেকে সেমি লেটাস রেক্টাম।
আর এই টুয়েলকে কি বলা হয়ে থাকে? এই টুয়েলকে বলা হয়ে থাকে লেটাস রেক্টাম, অর্থাৎ নাভিলম্ব, মানে এল এল ড্যাশ, চিত্র অনুযায়ী এল এল ড্যাশ, এটা হচ্ছে লেটাস রেক্টাম মানে নাভিলম্ব। আর অর্ধ নাভিলম্ব মানে অর্ধেকটা, এস এল বা এস এল ড্যাশ, এটা হচ্ছে অর্ধ নাভিলম্ব। তাহলে এল এল ড্যাশকে আমরা টুয়েল দ্বারা প্রকাশ করি, 2 × স্মল এল। আর অর্ধ নাভিলম্ব বা এস এল বা এস এল ড্যাশকে আমরা শুধু ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা টুয়েলকে বলবো শুধু লেটাস রেক্টাম, নাভিলম্ব। ঠিক আছে, লেটাস রেক্টাম, নাভিলম্ব। এবার দেখো, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্ট কোনটা কোনটা? একটা হচ্ছে A,0, একটা হচ্ছে -A,0। তাহলে আমাকে প্রশ্নে বলেছে হয় A,0-তে এক্সট্রিমিটিটা বার করতে হবে, নাহলে -A,0-তে আমাকে হয় আমাকে A,0-তে কার্ভেচারটি বার করতে হবে, নাহলে -A,0-তে কার্ভেচারটি নির্ণয় করতে হবে। যে কোনো একটা পয়েন্ট এক্সট্রিমিটি, মানে এই মেজর অ্যাক্সিসের দুটো ইন্ড পয়েন্ট আছে, একটা হচ্ছে A,0 আর একটা হচ্ছে -A,0। ঠিক আছে, তাহলে আমি কার্ভেচারটা হয় A,0-তে নির্ণয় করবো অথবা -A,0-তে নির্ণয় করবো। আমরা সাধারণত A,0-তেই নির্ণয় করব। যদি বলতো মাইনর অ্যাক্সিসের এক্সট্রিমিটিতে তুমি কার্ভেচার নির্ণয় করো, অথবা বলতো যদি মাইনর অ্যাক্সিস যেটা আছে তার এন্ড পয়েন্টে তুমি কার্ভেচার নির্ণয় করো, তাহলে আমরা কোন পয়েন্টে কার্ভেচার নির্ণয় করতাম? 0,B বা 0,-B। ঠিক আছে, তাহলে মেজর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্টে বললে তুমি কার্ভেচার বার করবে A,0 বা -A,0-তে। আর যদি বলতো এই ইলিপসের মাইনর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্টে কার্ভেচার নির্ণয় করো, তাহলে তুমি নির্ণয় করতে 0,B বা 0,-B বিন্দুতে। চলো এবার তাহলে আমরা প্রশ্নে যাই। তাহলে আমাকে দেখাতে বলেছি এই ইলিপসের মেজর অ্যাক্সিসের এক্সট্রিমিটি পয়েন্টে কার্ভেচারটি হবে এই ইলিপসের লেটাস রেক্টামের অর্ধেক। ঠিক আছে, তাহলে গিভিন ইকুয়েশন আমরা ইলিপসটি লিখলাম যেটা দেওয়া আছে। আমরা এবার এই ইলিপসটিকে কি প্যারামেট্রিক ফর্মে করে নেব। প্যারামেট্রিক ইকুয়েশনে আমরা ইলিপস বা হাইপারবোলা বা প্যারাবোলা এই ধরনের ইকুয়েশন যদি প্যারামেট্রিক ফর্মে করে নিই, তাহলে আমার কার্ভেচার নির্ণয় করা খুবই সহজ হবে। দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস ইন দ্য প্যারামেট্রিক ফর্ম x = a cos t অ্যান্ড y = b sin t। তাহলে এটাকে আমি প্যারামেট্রিক ফর্ম এ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা ইলিপস বা প্যারাবোলা বা হাইপারবোলা এই ধরনের ইকুয়েশনগুলোকে প্যারামেট্রিক ফর্মে করে নিলে সহজেই অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা এখান থেকে x ড্যাশ মানে dx/dt নির্ণয় করলাম, x ডবল ড্যাশ d2x/dt², y ড্যাশ dy/dt এবং y ডবল ড্যাশ d2y/dt² নির্ণয় করলাম। অ্যাট অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মেজর অ্যাক্সিস দ্য পয়েন্ট A,0, কারণ মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্টটা হচ্ছে A,0, এটা -A,0 তুমি ধরতে পারতে। দেন দেখো এখানে x স্থানাঙ্কটা হচ্ছে a এবং y স্থানাঙ্কটা হচ্ছে 0। তাহলে তুমি এখানে x = কত ধরেছিলে? a cos t। ঠিক আছে, তাহলে আমি যদি এক্সের জায়গায় এটা বসিয়ে দিই তাহলে কী পাবো? a = a cos t। তাহলে a = a cos t, তাহলে এখান থেকে দেখবে পাবো আমি t = 0। ঠিক আছে, তুমি একইভাবে এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিতে পারো, তাহলে দেখবে তাহলেও তুমি টি এর মান কী পেতে? 0 পেতে। তাহলে এখন আমি t = 0 এই পয়েন্টে x ড্যাশ x ডবল ড্যাশ y ডবল ড্যাশ মানটি বার করব। ঠিক আছে, আমি কেন টি এর মানটা বার করলাম? কারণ হচ্ছে আমাকে কার্টেসিয়ানে ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটাকে আমি প্যারামেট্রিক ফর্ম, টি হচ্ছে প্যারামিটার, এই ফর্মে নিয়ে গেছি। তাই আমাকে বিন্দুটা যেটা বলেছিল A,0 অর্থাৎ মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট বা এক্সট্রিমিটি পয়েন্টটাকেও আমাকে প্যারামেট্রিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই পয়েন্টে প্যারামেট্রিক টি এর মানটা কত সেটা কিন্তু আমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে t = 0। তাহলে এখন আমরা t = 0-তে এক্স ড্যাশ কী পাবো? দেখো t = 0 বসালে হচ্ছে x ড্যাশ 0, y ডবল ড্যাশ পাবো -a, y ড্যাশ পাবো হচ্ছে b এবং y ডবল ড্যাশ পাবো হচ্ছে -b। তাহলে দেখো t = 0, x ড্যাশের ভ্যালু 0, x ডবল ড্যাশ -a, y ড্যাশের ভ্যালু b এবং y ডবল ড্যাশ হচ্ছে 0 পেলাম। তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট t = 0 ইজ রো ইকুয়াল টু, আমি ফর্মুলাটা জানি, x ড্যাশ তার স্কোয়ার প্লাস y ড্যাশ তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2
বাই এক্স ড্যাশ ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ। আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশের মানগুলো বসলাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে আমি পেলাম বি স্কোয়ার বাই এ। এটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু টু বি স্কোয়ার বাই এ। এবার আমরা দেখবে একটু আগেই জানলাম যে টু বি স্কোয়ার বাই এ মানে হচ্ছে লেটার সেক্টাম, তার মানে হাফ ইন্টু এটা টু বি স্কোয়ার বাই এ মানে আমি লিখলাম লেটার সেক্টাম, কারণ যেহেতু লেটার সেক্টাম হচ্ছে টু বি স্কোয়ার বাই এ, তাহলে আমার অঙ্কটা প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন অফ দ্য কার্ভ এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3a xy ইকুয়াল টু 0। দেখো আমাকে অরিজিন অর্থাৎ 0 0 পয়েন্টে কার্ভেচার বার করতে বলেছে এবং যে কার্ভটা দেওয়া আছে সেটা অরিজিন দিয়ে পাস করেছে, তাই আমরা এই অঙ্কটি নিউটন ফর্মুলা প্রয়োগ করে করব। গিভেন কার্ভ এটা, সিন্স দ্য কার্ভ 1 পাসিং থ্রু দ্য অরিজিন, দেন দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন ইজ, তাহলে এই কার্ভের অরিজিনের ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, লোয়েস্ট ডিগ্রি কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 0 করলে আমি পাবো এখান থেকে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অরিজিনের ট্যানজেন্টের ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস। হোয়েন এক্স অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন, যখন আমরা এক্স অ্যাক্সিসকে ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন ধরলাম, দেন দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন ইজ, ফর্মুলা আমরা জানি রো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই 2y। তাহলে এখন আমরা 1 নম্বর সমীকরণকে 2xy দিয়ে ভাগ করব প্রত্যেকটা টার্মকে, বাম পক্ষে এবং ডান পক্ষে। কেন? কারণ 2xy দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো এখানে একটা এক্স করবে এক্স স্কোয়ার বাই 2y, অর্থাৎ আমি জানি যে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই 2y, এই টার্মটা আসলেই তার জায়গায় আমি রো বসাতে পারবো। ঠিক আছে, নাও ডিভাইডিং দ্য গিভেন ইকুয়েশন বাই 2xy উই গেট, তাহলে এটা পেলাম। তাহলে আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে গিভেন ইকুয়েশনটাকে এমন কিছু দিয়ে ভাগ করব যাতে করে এই এক্স স্কোয়ার বাই 2y আসে। তাহলে আমি গিভেন ইকুয়েশনটা কী দিয়ে ভাগ করলাম, 2xy দিয়ে ভাগ করলে আমি এটা পেলাম। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনটাকে। এবার আমি যদি লিমিটটা এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু নিই, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই 2y, এর জায়গায় বসাতে রো, এটার মান দেখবে হবে 0। ঠিক আছে, আর এটা যা আছে হচ্ছে মাইনাস 3a/2, তাহলে এখান থেকে রো ইকুয়াল টু 3a/2 পেলাম। তাহলে এটাই আমার হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। হোয়েন ওয়াই অ্যাক্সিস ইজ দ্য ট্যানজেন্ট, মানে ওয়াই অ্যাক্সিসটাকে যদি আমি ট্যানজেন্ট ধরি, তাহলে দেখো রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিনে কী হবে, রো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ওয়াই স্কোয়ার বাই 2x। তাহলে ওয়াই স্কোয়ার বাই 2x এই টার্মটা, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ওয়াই স্কোয়ার বাই 2x এই টার্মটা যদি আসে, তার জায়গায় আমি লিখতে পারি রো। তাহলে এখন আমরা 1 নম্বর যে সমীকরণটা ছিল তাকে আমরা 2xy দিয়েই ভাগ করবো, 2xy দিয়ে ভাগ করলে এটা পাবো। এখানে যদি আমি লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু নিই, তাহলে দেখো এর মানটা হয়ে যাবে কত 0, এর মানটা হয়ে যাবে হচ্ছে রো, এর মানটা যা আছে তাই থাকবে মাইনাস 3a/2। ঠিক আছে, তাহলে এখান থেকে পেলে রো ইকুয়াল টু মাইনাস 3a/2। তাহলে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার কী হলো, হেন্স দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন অফ দ্য কার্ভ এত ইজ 3a/2। নেক্সট প্রবলেম, ইফ f1 and f2 be the radii of curvature, radii of curvature মানে radius of curvature at the ends of a focal chord of the parabola y square equal to 4ax, then show that f1 to the power minus 2/3 plus f2 to the power minus 2/3 equal to 2a to the power minus 2/3। তাহলে আমরা প্রথমে জানবো যে প্যারাবোলার ফোকাল কর্ড বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে অঙ্কটি করার আগে আমরা একটি নোট পড়ব। আমাকে কি দেখাতে বলেছে অঙ্কটায়, বলেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা প্যারাবোলা, এর ফোকাল কর্ডের দুটো এন্ড পয়েন্ট আছে, সেই পয়েন্ট দুটোতে যদি রেডিয়াস অফ কার্ভেচার f1 এবং f2 হয়, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটি করার আগে আমরা একটি নোট পড়ি। এখন আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলাটা অঙ্কন করছি। এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax প্যারাবোলা। তাহলে এর একটা নাভি আছে, নাভিটার নাম দিলাম এস, এই নাভির স্থানাঙ্ক আমরা জানি a,0, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু ও, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ফোকাল কর্ড মানে এই ফোকাস, এসটাকে বাংলায় বলা হয় নাভি, ইংরেজিতে বলা হয় ফোকাস। ফোকাল কর্ড মানে এস বিন্দু দিয়ে যদি আমার
এল আর এল ড্যাশ এই সরলরেখাটা যায়, তাহলে এল এল ড্যাশ এটাকে বলবো আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার ফোকাল কট। ঠিক আছে, ফোকাল কট মানে হচ্ছে নাভিগামী জ্যা। ঠিক আছে, এল এল ড্যাশ। তাহলে আমরা যদি এল বিন্দুটা স্থানাঙ্ক, এল ড্যাশ বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নিই, আমরা যদি এল বিন্দু স্থানাঙ্ক প্যারামেট্রিক স্থানাঙ্ক ধরছি এ টি স্কোয়ার কমা 2at। ঠিক আছে, বা ধরো এটা ধরলাম এ টি ওয়ান তার স্কোয়ার কমা 2at1, আর এল ড্যাশের স্থানাঙ্ক ধরলাম এ টি টু তার স্কোয়ার কমা 2at2। ঠিক আছে, তাহলে এই ফোকাল কর্ডের শেষ বিন্দু দুটো স্থানাঙ্ক এল এবং এল ড্যাশে ধরে নিলাম। তাহলে দেখবে আমরা ক্লাস 11-এ প্রমাণ করেছি, এখান থেকে পাওয়া যাবে যে টি1 ইকুয়াল টু -1। সরি, এটা এখানে একটা টি1 আর টি2 আছে, তো তাহলে এটা টি1 কমা টি2, টি1 কমা টি2 ইকুয়াল টু হচ্ছে -1। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, এটা আমার অঙ্ক করতে কাজে লাগবে। আর এটাকে বলা হচ্ছে কি ফোকাল কর্ড, ফোকাল কর্ড। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা, এই প্যারাবোলার এল বিন্দু, এল এবং এল ড্যাশ হলো, এটা হচ্ছে ফোকাল কর্ড, এসটা হচ্ছে নাভি বা ফোকাস। এল বিন্দু স্থানাঙ্ক যদি আমরা ধরি এ টি1 স্কোয়ার কমা 2at1, এগুলো সব প্যারামেট্রিক স্থানাঙ্ক ধরা হয়েছে। এবং এল ড্যাশ বিন্দু স্থানাঙ্ক যদি ধরি এ টি2 স্কোয়ার কমা 2at2, তাহলে আমরা দেখাতে পারবো যে টি1 ইন্টু টি2 ইকুয়াল টু -1। দেখবে ক্লাস 11-এ আমরা এটা প্রমাণ করেছি। চলো তাহলে আমরা অঙ্কে আসি। গিভেন ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর 1 নম্বর নাম দিলাম। দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইন দ্য প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার কমা ওয়াই ইকুয়াল টু 2at। আমি এখান থেকে এক্স ড্যাশ, এক্স ডবল ড্যাশ, ওয়াই ডবল ড্যাশ নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলাটা প্রয়োগ করে মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি পেলাম হচ্ছে এটা। ঠিক আছে, এটা পেলাম 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানটা একটু খেয়াল করবে, আমরা রেডিয়াস অফ কার্ভেচার লেখার ফর্মুলাটা মডের মধ্যে লিখেছি। কেন লিখেছি? কারণ আমি যখন ক্যালকুলেশন করতে করতে দেখেছি যে নিচটাতে কী আসছে, নেগেটিভ আসছে। ঠিক আছে, নেগেটিভ আসলে আমরা পজিটিভ করার জন্য এটাকে মড নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি রেডিয়াস অফ কার্ভেচার এফ ইকুয়াল টু 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, আমি রেডিয়াস অফ কার্ভেচারটাকে এখানে এফ ধরলাম। সাধারণত আমরা রো দ্বারা ডিনোট করে থাকি, কিন্তু অঙ্কে যদি F1 F2 বলেছে রেডিয়াস অফ কার্ভেচার, তাই আমরা এখানে এফ ধরলাম। লেট পি এ টি1 স্কোয়ার কমা 2at1 অ্যান্ড কিউ এ টি2 স্কোয়ার কমা 2at2। ঠিক আছে, বি দ্য এন্ড পয়েন্ট অফ দ্য ফোকাল কর্ড অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে আমরা ফোকাল কর্ডের এন্ড পয়েন্ট দুটো, অর্থাৎ দেখো যদি ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে প্যারাবোলা, এটা হচ্ছে এস, এটা স্থানাঙ্ক a, 0, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর চিত্র, এটা হচ্ছে ফোকাল কর্ড, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম এটা, কিউ বিন্দু স্থানাঙ্ক ধরলাম এটা। তাহলে আমরা কি পাবো, দেন টি1 ইন্টু টি2 ইকুয়াল টু -1। ঠিক আছে, এবার আমাকে পি বিন্দুতে চলো, যে কোনো একটা বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে F1, আর আরেকটা বিন্দুতে বলেছে হচ্ছে F2। ধরো পি বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে F1 আর কিউ বিন্দুতে হচ্ছে F2। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত জানি আমরা, এ টি1 স্কোয়ার কমা 2at1। তাহলে F1 ইকুয়াল টু কত হবে, দেখো এফ সমান সমান যদি এটা হয়, ঠিক আছে, এটা কোন বিন্দুতে, এটা হচ্ছে এ টি স্কোয়ার কমা 2at বিন্দুতে। ঠিক আছে, তাহলে F1 ইকুয়াল টু, তাহলে আমরা এই এফের এই টি এর জায়গায় শুধু টি1 বসিয়ে দেবো। তাহলে F1 ইকুয়াল টু 2a ইন্টু 1 প্লাস টি1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দেখো এবার যদি উভয় পক্ষের পাওয়ারে আমি -2/3 নিই, তাহলে F1 টু দি পাওয়ার -2/3, 2a টু দি পাওয়ার -2/3, এখানে যদি -2/3 এটার সঙ্গে গুণ করে তাহলে হবে দেখবে -1। তাহলে এটাকে আমি লিখতে পারি F1 টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু 2a টু দি পাওয়ার -2/3 ইন্টু 1/1 প্লাস টি স্কোয়ার। এটা আমি 2 নম্বর নাম দিলাম। আবার কিউ বিন্দুতে যদি আমি রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে চাই, তাহলে আমি কিউ বিন্দু স্থানাঙ্ক তো এ টি2 স্কোয়ার কমা 2at2, তাহলে আমি এখানে টি এর জায়গায় শুধু জাস্ট টি2 বসিয়ে দিলে কিউ বিন্দুতে আমি কি পেয়ে যাব, রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাবো। তাহলে কিউ বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচার কত বলে দিয়েছে আমার অঙ্কে, F2। তাহলে F2 ইকুয়াল টু এটা হবে। একইভাবে আমি ফাইনালি F2 ইকুয়াল টু এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এখানে একটু বলে রাখি
দেখো এখানে তো আমি উভয় পক্ষের পাওয়ারে -2/3 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। 2/3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা তো এরকম হয়ে যাবে। আর এখানে দেখো T2 স্কোয়ারের জায়গায় আমি লিখেছি 1/T1 তার স্কোয়ার। কেন, কীভাবে লিখলাম? কারণ আমরা দেখো যেহেতু জানি T1 ইন্টু T2 ইকুয়াল টু -1, বা তাহলে T2 ইকুয়াল টু কী পাবো, -1/T1। তাহলে T2 এর জায়গায় -1/T1 বসিয়ে দিয়েছি, তাহলে স্কোয়ার করলে কত হবে, +1/T1 তার স্কোয়ার, এটা পেলাম। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানটায় পাবো হচ্ছে T1 স্কোয়ার +1/T1 স্কোয়ার। তাহলে -2 সূচকের নিয়ম প্রয়োগ করলে আমি এটা পাবো T1 স্কোয়ার বাই 1 + T1 স্কোয়ার। তাহলে আগেরটা আমি f1 টু দি পাওয়ার -2/3 পেলাম, এখানে f2 টু দি পাওয়ার -2/3 পেলাম, ঠিক আছে। এই দুটোকে যোগ করলাম, ঠিক আছে। যোগ করে দিলে দেখো এই দুটো থেকে হচ্ছে 2a টু দি পাওয়ার -2/3 কমন এলো, তাহলে ভেতরে এটা পড়তে এটা ক্যালকুলেশন করলে এর ভ্যালুটা হবে 1। তাহলে এটা f1 টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু f2 টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু 2a টু দি পাওয়ার -2/3। আমার অঙ্কটি প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এর যে নাভিলম্ব যদি হয় L ড্যাশ, এই নাভিলম্বের দৈর্ঘ্যটা হচ্ছে L ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 4a, ঠিক আছে। তাহলে L ড্যাশ হচ্ছে 4a। আচ্ছা, তাহলে 2l ইকুয়াল টু 4a, তাহলে l ইকুয়াল টু কত হবে, 2a, ঠিক আছে। তাহলে আমার এই পাশে যদি আমি একটা নোট আকারে লিখে রাখি, নোট যে 2l প্যারাবোলার ক্ষেত্রে হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য হয় 4a, তাহলে বা l ইকুয়াল টু হবে হচ্ছে 2a, ঠিক আছে। পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এই 2 এর জায়গায় l লিখে দেয়, যে l হলো অর্ধ নাভিলম্ব বা সেমিলেটাস রেক্টাম, অর্থাৎ প্রমাণটা তখন তোমাকে কি হয়ে যাবে, f1 টু দি পাওয়ার -2/3 প্লাস f2 টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু l টু দি পাওয়ার -2/3, ঠিক আছে। এটাও দিতে পারে, কারণ l মানেই হচ্ছে 2a। প্যারাবোলার ক্ষেত্রে নাভিলম্বের দৈর্ঘ্য হয় 4a, অর্ধ নাভিলম্বের দৈর্ঘ্য হয় 2a। নাভিলম্ব মানে আমরা জানি হচ্ছে 2l ইকুয়াল টু 4a, তাহলে l ইকুয়াল টু কত হবে, 2a। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।